आपकी আদালতে রবি শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি ক্রিকেটে সংস্কারের বিরুদ্ধে। রবি সুপ্রিম কোর্ট লোধা কমিটি অ্যাপয়েন্ট করেছে, বিভিন্ন রকম সংস্কার করতে চাইছে। আর আমি আপনার স্টেটমেন্ট দেখি, ইন্টারভিউগুলো দেখি যে আপনি কোনো রিফর্ম চান না। না না, একেবারেই নয়। আমি এটা বলছি না। আমি বলেছি যে সংস্কারের প্রয়োজন। প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের মধ্যে যে লোধা কমিটি যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, আমি তো বিশ্বাস করি যে 80 বা 85% তা বাস্তবায়িত হওয়া উচিত। কারণ অনেক জায়গায় কিছু লোককে শাসন করা জরুরি, এটা খুবই জরুরি। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে 80 থেকে 85% বাস্তবায়িত হওয়া উচিত। বলছেন যে 3 জনের বদলে 5 জন সিলেক্টরের কোনো দরকার নেই, 3 জনই ঠিক আছে। সমস্যাটা আমি সেটাই বলছি যে বাকি যে 15% পুরোপুরি বাস্তবায়িত যদি করতে হয়, তাহলে আমার মতে সেটা একেবারেই সহজ হবে না। পুরোটা মানে বাস্তবায়িত করা কঠিন, বলা সহজ, কিন্তু প্রকৃতপক্ষে করাটা ভীষণ রকম কঠিন। সেই সময় মানে বাস্তবায়নের অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, এটি আমার মতামত। আমি এটা বলছি সমস্যা, মানে যেমন আমি সিলেক্টরদের বলি, এটি খুব বড় একটি দেশ এবং ভারতে ক্রিকেট খেলার জন্য যত মানুষ আছেন, যদি আমি পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখি, তাদের সংখ্যা ভারতীয় ক্রিকেটারদের তুলনায় তেমন বেশি হবে না, ঠিক আছে? আর তাছাড়া আমাদের সিস্টেম সেটি কিন্তু খুব ভালো। এখানে যেমন 5টি জোন, 5 জন সিলেক্টর, একজন করে প্রত্যেক জোন থেকে। আপনি কি চান? সিলেকশনের স্বচ্ছতা, তাই না? কিন্তু আপনি যদি দেশের আয়তন দেখেন, আর তাছাড়া খেলায় 3টি ফরম্যাট আছে, 50 ওভারের ফরম্যাট, 2020 ফরম্যাট, তাহলে আমার মতে 5 জন সিলেক্টর তো হওয়া উচিতই এবং 10 জন ট্যালেন্ট স্কাউটার প্রয়োজন, প্রতি জোন থেকে 2 জন করে। কারণ আমি হলাম পশ্চিম জোনের, যদি আমাকে সিলেক্টর করেন, আমি কিভাবে জানবো যে সেন্ট্রাল জোনে কোন মানে তরুণ খেলোয়াড় বেশি ভালো, অথবা সেন্ট্রাল জোনের সিস্টেমটি কি? অথবা আমি যদি ট্যালেন্ট স্কাউটার হই, আমাকে কোথায় যেতে হবে? যে কোনো মানে কোন কোচেরা ভালো, বা যারা অনূর্ধ্ব 15 খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন, অথবা অনূর্ধ্ব 19-এর জন্য কোন কোচ ভালো। কিন্তু যদি কেউ কেন্দ্রীয় জোনের হয়, অথবা আমি পশ্চিম জোনের, মানে এখন আমি কিন্তু জানবো যে মুম্বাইয়ে কোথায় যেতে হবে বা পুনেতে কোথায় যেতে হবে। আমার সেই ধারণাটি আছে, কারণ আমি সেই জোনে খেলেছি। তাই আমার মতে 3 জোন সিলেক্টর যথেষ্ট নয়। জাস্টিন লোধা তো কোনোদিন ক্রিকেটই খেলেননি। দেখুন, সুপ্রিম কোর্টের সুপারিশ মানে যেটি রেকমেন্ডেশন লোধা কমিটির, তা মানা উচিত। কিন্তু আমি বলছি যে কেউ গ্রহণযোগ্য প্রস্তাব নিয়ে আসবে। কুলিং অফ পিরিয়ডের কথা বলছিলেন উনি বলেছেন যে যদি আপনি একবার অফিস বেরার হন, তাহলে 3 বছরের ছুটি, আবার আপনি অফিস বেরার হতে পারবেন না। আমার মতে ওটাও কম। হ্যাঁ, কারণ যদি কেউ প্রশাসক হতে চায়, তাহলে সে কিছুটা ধারাবাহিকতাও চাইবে, তাই না? সেটা 5 বছর হোক বা 6 বছর হোক, তাহলে ঠিক আছে। তুমি 3 বছরের কুলিং অফ পিরিয়ড করছো, আবার সে 6 বছর ধরে করো, ঠিক আছে। তো আমার মনে হয় যদি কেউ ভালো কাজ করে, ওকে, তাহলে কেন এমনটা হবে যে 3 বছর পর বেরিয়ে যাও? কারণ এই ব্যক্তির পরে যে আসবে, সেই ব্যক্তি কি আগের জনের করা ভালো কাজগুলো অব্যাহত রাখবে? হ্যাঁ, সেই গ্যারেন্টি কি আছে? তাই যদি তুমি কোনো ভালো লোক খুঁজে পাও, যদি নির্বাচনী প্রক্রিয়ায় তাকে আবার নির্বাচিত করা হয়, তাহলে সে আরো 3 বছর কাজটা সম্পূর্ণ করতে পারে, করা উচিত। আর তারপর 3 বছরের কুলিং অফ পিরিয়ড নাও, আর 6 বছরের জন্য আবার ফিরে এসো, তারপরে আবার ফিরে এসো, 6 বছর হয়ে যাবে। তবে দেখো, এখন আর কিছু করা যাবে না, কারণ সুপারিশ এবং রায় গৃহীত হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এখনো কথাবার্তা চালানো যেতে পারে। কিন্তু যখন এমন রেকমেন্ডেশন দেওয়া হলো, ওখানে রবি শাস্ত্রী ছিলেন, সুনীল গাভাস্কর ছিলেন, সচিন তেন্ডুলকর ছিলেন, কেউ কোনো পরামর্শ নিয়েছিল? আনফর্চুনেটলি আমাকে তো কেউ জিজ্ঞেস করেনি। যদি জিজ্ঞেস করতো, আমি আপনাকে যা বললাম সেটা আমি এস্টিমড সুপ্রিম কোর্টকেও সেই একই কথাগুলো বলতাম। পরামর্শ আছে, যাদের বয়স 70-এর বেশি, তিনি কোনো মন্ত্রী হন বা কর্মকর্তা হন। আমি যেমন বলছি, আমি অনেক মন্ত্রীর সাথে মানে বড় হয়েছি। আমাদের সময়ের মানে ওয়াংখেড়ে বাবু ছিলেন, তারপরে মানে সালভে বাবু ছিলেন, তারপর এলেন মাধবরাও সিন্ধিয়া, তারপর শরদ পাওয়ার, তারপর জেটলি বাবু কিছু সময়ের জন্য IPL এসেছিলেন। আর আমি বলি যে এরা হলেন মহান প্রশাসক সবাই। যেমন ধরুন শরদ পাওয়ার, মানে 70 বছর তার উপর এনার বয়স, এখনো সিস্টেমের অংশ উনি। তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। বা ধরুন শ্রীনিবাসন, তামিলনাড়ুতে 70 বছরের ওপর বয়স। আপনি কি বলতে চান যে এই প্রশাসকরা ভালো নয়?
এরা এক একজন দক্ষ প্রশাসক, কারণ কখনো কখনো অভিজ্ঞতার খুবই প্রয়োজন হয়ে পড়ে। আমি এটা বিশ্বাস করি যে ক্রিকেটই আমাকে শিখিয়েছে যে দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ এক্সপিরিয়েন্স। এখন যদি আপনি আমেরিকা যান, তাহলে সুপ্রিম কোর্টের বিচারকের অবসর নেই, তারা 80-90 বছরেরও হন। যদি ভালো কাজ করে তাকে ব্যবহার করা উচিত, কারণ আমার মনে হয় এই তরুণরা অনেক কিছু শিখতে পারবে ওনার থেকে। আমি বলি যে এবং বিশ্বাস করি যে এই ব্যাপারটা আবার ঠিক আছে। আবার আপনি 90% প্রশাসক সম্ভবত ক্রিকেট সম্পর্কে হয়তো কিছুই জানে না। আবার এই কারণেই 90% ক্রিকেটের প্রশাসনের বা ব্যবস্থাপনার কিছুই বোঝে না। এইটা কিন্তু খুব যত্ন সহকারে লক্ষ্য রাখতে হবে, যে কারণ 90% অফ দ্য ক্রিকেটার্স অ্যাডমিনিস্ট্রেশনেরও কিছু জানে না। কিন্তু আচ্ছা ঠিক আছে, ধরা যাক যে 6 মাস পর যদি সবকিছু বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু বিবেচনা করুন যে সবকিছু যদি বাস্তবায়িত হয়েছে, ঠিক আছে, সুপারিশগুলো সব কার্যকর হয়ে গেছে, তাহলে সুপ্রিম কোর্টের লেখা কমিটিকে পূর্ণ অভিনন্দন জানানো উচিত। কিন্তু দৈব ক্রমে যদি রাজ্য সমিতি বা বিসিসিআইতে কোনো সমস্যা হয়, অথবা 6 মাস পর ভারতীয় দলের পারফরমেন্সে প্রভাব পড়ে, তাহলে তার দায় নিতেই হবে ওই কমিটিকে। সে ছেড়ে দিয়ে চলে যেতে পারবে না। জাস্টিস লোধাকে দায় নিতে হবে। হ্যাঁ, যে রেকমেন্ড করেছে তাকেই তো নিতে হবে না দায়িত্ব। চললে তো অভিনন্দন পাবে, আর না চললে দায়িত্ব নিতেই হবে। কিন্তু আপনার ব্যাপারে এটা বলা যেতেই পারে এইসব কথা আপনি বিসিসিআই এর তরফ থেকে বলছেন, কারণ বিসিসিআই কোটি কোটি টাকা আপনার পকেটে ঢোকায়। একদম তাই। এই জন্য বলেছি যে 90% থেকে 85% বাস্তবায়ন করতে হবে, কারণ যদি কঠোর হতে হয় তো প্রয়োজন হয় অনেক জায়গাতে তোমাকে হতেই হবে। অ্যাডমিনিস্ট্রেশনে বা আমি বলবো আর কোথায়, যে অ্যাডমিনিস্ট্রেশনে, হ্যান্ডলিং অফ ফাইন্যান্সে, ইলেকট্রাল প্রসেসে, ঠিক আছে, তো আনা সুপারিশগুলি খুবই ভালো। কারণ এইসব প্রক্সি কাজ করবে না, এটা ভালো ব্যবস্থা থাকা উচিত। এরকম সিইও নিয়োগ করুন, সিএফও নিয়োগ করুন, পেশাদার নিয়োগ করুন, খুবই ভালো জিনিস এগুলো। কিন্তু আমি আবার বলছি যে সুপ্রিম কোর্টের সাথে একটা যোগাযোগ থাকা উচিত, কারণ যখন বাস্তবায়নের সময় আসবে তখনই সবকিছু বাস্তবায়ন করা যায় কিনা সেটা পরিষ্কার হয়ে যাবে। আজ মুদগাল কমিটি হোক বা লোধা কমিটির এসব দান বিসিসিআইয়েরই দান, ঠিক আছে, তো আপনারা তো ক্রিকেটের উপর কোনো কন্ট্রোলই করতে পারলেন না, সেসব ছেড়ে দিন। এমনকি সুপ্রিম কোর্টে যখন ম্যাটারটা গেল তখন কেউ ডিফেন্ডও করতে পারলো না। এটা তো আপনাদের ফেলিওর, তাই না? এখন যখন কমিটি এসে গেছেন, তাহলে রেকমেন্ডেশন গুলো এক্সিকিউট করুন। কেন ভয় কেন পাচ্ছেন এক্সিকিউট? কারণ আপনার যা ধারণা যে বিসিসিআই যাই করে সেটা কিন্তু পুরোপুরি আর কি ভুলই করে, এইটা আপনার ধারণা। সেটা কিন্তু একেবারে ভুল ধারণা। আপনি যদি এই দেশের অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠানের দিকে তাকান, তারা বিসিসিআই এর 10%ও নয়, ঠিক আছে, তো আমি একমত নই যে পরিস্থিতি এত খারাপ। হ্যাঁ, আমি জানি যে অনেক পরিবর্তনের প্রয়োজন, আমি একমত। কিন্তু বিসিসিআই যদি এত খারাপ হতো, সে 2-3টে বিশ্বকাপ জিততে পারতো না। তোমাদের সামনে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, কপিল দেব, গাভাস্কর, এসব প্লেয়ার আসতো না। আপনি এতটা রেভিনিউ জেনারেট করছেন, আপনার কাছে অনেক অর্থ আছে, তার মানে এই নয় যে বিসিসিআইতে চেক এটা অবশ্যই হওয়া উচিত। এটা তো 85%-এর মধ্যেই রয়েছে, এরকমই আছে। আমি কি বললাম? আমি তো, আপনি শোনেননি বোধহয়। আমি বললাম না যে শাসন ব্যবস্থা, ফাইন্যান্স, পয়সার বন্টন পদ্ধতি, অ্যাডমিনিস্ট্রেশনে, ভোটিং সিস্টেমে এইসবের সুপারিশ থাকতে হবে, রেকমেন্ডেশন থাকতে হবে। তারপর চেক ব্যালেন্সও থাকবে, টাকাও বন্টন করা হবে, টাকা কিভাবে বন্টন করা হয়েছে এবং কোন রাজ্য কিভাবে তা ব্যবহার করছে, ঠিক আছে। তৃণমূল পর্যায়ে মানুষ সুযোগ পেয়েছে কিনা, তখন কিন্তু এই সবই বেরিয়ে আসবে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, আপনি ভালো খেলোয়াড়ের সাথে সাথে ভালো কমেন্টেটরও, তো আপনার কমেন্টেটরে বেস্ট মোমেন্ট কি? কমেন্ট্রি করার কোন মোমেন্টটা আপনার সবচেয়ে ভালো লেগেছিল? 6 more into the stands. India win the World Cup. Dhoni goes big. It's 6 more. India win the World Cup after 28 years.